স্বাগত আমাদের ভিডিওতে। আমরা এই ভিডিওতে চ্যাপ্টার 4 এর লাস্টলি কিছু টপিক আলোচনা করে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। তো আমাদের আসলে চ্যাপ্টার 4 এ দুটো করে চারটা টপিক বাকি। এর মধ্যে দুটো টপিক আমরা হচ্ছে গিয়ে স্ট্রিটম্যানের বই থেকে কভার করব, আর দুটো টপিক হচ্ছে আমরা নিমেনের বই থেকে কভার করব। তো তাহলে আমরা আলোচনায় চলে যাই। প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রিটম্যানের 4.4.5 থেকে, এবং এই টপিকটা হচ্ছে হেইনস-শকলি এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটার মাধ্যমে আমরা মাইনরিটি ক্যারিয়ারের দুটো জিনিস, একটা হচ্ছে মোবিলিটি আর একটা হচ্ছে ডিফিউশন কোএফিশিয়েন্ট, এই দুটো জিনিস আমরা বের করে থাকবো। এক্ষেত্রে একটু বলে রাখা দরকার, এর আগে আমরা হল ইফেক্টের একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। ওখানেও কিন্তু আসলে ক্যারিয়ারে মোবিলিটি বের করা হয়েছিল, কিন্তু সেটা ছিল মেজরিটি ক্যারিয়ার। ঠিক আছে, কিন্তু এই হেইনস-শকলি এক্সপেরিমেন্টে আমরা যে মোবিলিটিটা এবং যে ডিফিউশন কোএফিশিয়েন্টটা পাবো সেটা হবে মাইনরিটি ক্যারিয়ার। আচ্ছা, আমাদের এক্সপেরিমেন্টে আমরা হচ্ছে একটা এন টাইপ, আমরা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর বার আমরা নিলাম, এন টাইপ একটা সেমিকন্ডাক্টর বার আমরা এখানে কনসিডার করলাম। এই সেমিকন্ডাক্টর বারকে বাইরে থেকে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এইভাবে ভোল্টেজ সোর্সের প্লাসটা এই বাম প্রান্তে কানেক্ট করা হয়েছে আর মাইনাসটা ডান প্রান্তে কানেক্ট করা হয়েছে। এই বাম প্রান্তটাকে আমি বললাম 1 নাম্বার টার্মিনাল, আর ডান প্রান্তটাকে বললাম আমি 2 নাম্বার টার্মিনাল। তাহলে এখানে যদি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করা হয়, ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা, যে ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে কাজ করবে। এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এখন আমি যেটা করলাম, এই 1 নাম্বার টার্মিনালে আমি কিছু লাইট পালস ফেললাম। তো এই লাইট পালসটা আসলে কি করবে? এই লাইট পালসটা যেটা হবে, আমরা যদি একটু এনার্জি ব্যান্ডের কথা যদি চিন্তা করি, যে এখানে হচ্ছে আমাদের কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড আর উপরটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। তো আমরা যখন এখানে কিছু লাইট দিব, তখন ভ্যালেন্স ব্যান্ডের কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। ঠিক আছে, এবং ভ্যালেন্স ব্যান্ডে সে একটা হোল রেখে আসবে। এটা হচ্ছে আমার ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন। ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন। তো বুঝাই যাচ্ছে যে আমাদের এই সিস্টেমে এখানে যখন আমি লাইট পালস ফেলবো, তখন এখানে কিছু ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে, অর্থাৎ কিছু এক্সেস ইলেকট্রন এবং কিছু এক্সেস হোল জেনারেট করবে। তো আমরা ধরে নিব যে আমাদের এই যে ইলেকট্রন হোল পেয়ার যে জেনারেট হলো, অর্থাৎ অ্যাডিশনাল যে কিছু ক্যারিয়ার জেনারেট হলো, এখানে আমরা হচ্ছে লো ইনজেকশন এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা ধরে নিব। লো ইনজেকশন কথাটার অর্থ হচ্ছে যে এখানে মাইনরিটি ক্যারিয়ারটা আপনার মেজরিটি ক্যারিয়ার চেয়ে অনেক কম হবে। এখানে মাইনরিটি ক্যারিয়ার বলতে পারি বা এক্সেস ক্যারিয়ারও বলতে পারি। তো আমরা ধরেন এখানে মাইনরিটি ক্যারিয়ার এন টাইপের ক্ষেত্রে কি হবে, এক্সেস হোল গুলো সেগুলো হচ্ছে আমার কি মাইনরিটি ক্যারিয়ার। সো এখানে যে এক্সেস যে হোল গুলো আছে সেগুলো আমার অবশ্যই কি, যে মেজরিটি ক্যারিয়ার যেটা তার চেয়ে সংখ্যায় অনেক কম হবে। তো তার ফলে আসলে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের এই যে অ্যাডিশনাল যে ক্যারিয়ার বা এক্সেস যে ক্যারিয়ার জেনারেট করলো, সেটা আসলে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, এক্ষেত্রে এন টাইপ বারের ক্ষেত্রে আসলে ইলেকট্রনটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। ইলেকট্রন কনসেন্ট্রেশনে কোনো সিগনিফিক্যান্ট পরিবর্তন করতে পারবে না, বরঞ্চ আমাদের এই এক্সেস ক্যারিয়ার গুলো আপনার হোল কনসেন্ট্রেশনে, ঠিক আছে, হোল কনসেন্ট্রেশনে আপনার সিগনিফিক্যান্ট চেঞ্জ করবে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে হোলের ট্রান্সপোর্ট নিয়ে আমরা কাজ করব। এক্ষেত্রে আমরা একটু বলে রাখি যে এখানে দুই ধরনের ট্রান্সপোর্টই সম্ভব, একটা হচ্ছে ড্রিফট আর একটা হচ্ছে ডিফিউশন। ড্রিফট কেন হবে, তার কারণ হচ্ছে আমরা এই সিস্টেমে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করেছি, এবং একটা যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তাহলে সেখানে ক্যারিয়ারের যে মুভমেন্টটা হয় সেটাকে আমরা বলি ড্রিফট। আবার এখানে কিছু এক্সেস হোল জেনারেট করার কারণে এই 1 নাম্বার প্রান্তে আমার এক্সেস যে হোল সেটা কনসেন্ট্রেশন 2 নাম্বার প্রান্তের যে হোল কনসেন্ট্রেশন তার চেয়ে বেশি হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট বা কনসেন্ট্রেশনের একটা তারতম্য তৈরি হয়েছে। তার ফলে 1 নাম্বার টার্মিনাল থেকে কিছু হোল ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায় 2 নাম্বার টার্মিনালের দিকে মুভ করবে। ওকে, তাহলে আমরা একটা একটা করে ট্রান্সপোর্ট মেকানিজম আমরা এখানে দেখি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ড্রিফট।
ওকে, এখন ড্রিফট যেটা ছিল, আমি যদি এখানে ছবিটা আরেকবার একটু ছোট করে ড্র করি, যে এটা ছিল আমাদের এন টাইপ বার, এটা ছিল 1 নাম্বার টার্মিনাল, এটা ছিল 2 নাম্বার টার্মিনাল, এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। সো এই ইলেকট্রিক ফিল্ডে আমি যখন একটা চার্জ রাখবো, তো তাহলে একটা ইলেকট্রিক ফিল্ডে যখন আমরা চার্জ রাখি তখন কি হবে, তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, যেটাকে আমরা F = QE দিয়ে জানি। যেহেতু আমার হোল হচ্ছে পজিটিভ চার্জের সাথে আমি তুলনা করতে পারি, সো আমার হোলগুলো ইলেকট্রিক ফিল্ডের দিকেই একটা ফোর্স ফিল করবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের দিকে তারা মুভ করবে। সো এদিকে যে যে হোলগুলো যে জেনারেট করলো সেগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে, অর্থাৎ 1 থেকে 2 নাম্বার টার্মিনালের দিকে মুভ করবে। তো আমরা ধরে নিই, আমরা অপর সাইডে যাই, আমরা ধরে নিই এই যে ইলেকট্রন, এই যে হোলগুলো 1 নাম্বার থেকে 2 নাম্বার প্রান্তে যে মুভ করবে, তার জন্য যে সময়টা, সেটাকে আমরা বলতেছি ড্রিফট টাইম টি অফ ডি, এবং যে ভেলোসিটি নিয়ে মুভ করবে সেটাকে আমরা বলবো ড্রিফট ভেলোসিটি, দ্যাট ইজ ভি অফ ডি। ঠিক আছে, আর আমাদের যে যে এন টাইপ যে বারটা আছে সেটার যে লেন্থ, সে লেন্থটাকে আমি বলতেছি এল, অর্থাৎ এই যে ডাইমেনশনটুকু এটা হচ্ছে আমার এল। ঠিক আছে, এটা ছিল আমার 1 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে আমার 2 নাম্বার টার্মিনাল। তাহলে আমরা হচ্ছে এই তিনটা প্যারামিটারকে কিভাবে রিলেট করতে পারি, আমরা জানি ভেলোসিটি ভি ডি সমান সমান এল বাই টি অফ ডি। আচ্ছা, এখন আমাদের ড্রিফটের সাথে রিলেটেড প্যারামিটার কোনটা, মোবিলিটি নাকি ডিফিউশন কোএফিশিয়েন্ট? অবশ্যই মোবিলিটি। তাহলে আমরা এখন মোবিলিটি কিভাবে বের করব সেটা একটু দেখি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা যে লাইভ সেশন 1 এ যে আলোচনাগুলো করেছিলাম সে সময় বলেছিলাম যে আমাদের লো ইলেকট্রিক ফিল্ডের জন্য, লো ইলেকট্রিক ফিল্ড, এটার জন্য আমরা এই যে ড্রিফট ভেলোসিটি সেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডের প্রপোর্শনাল হিসেবে ধরে নিতে পারি, এবং সেই প্রপোর্শনাল কনস্ট্যান্টটা ছিল আমাদের মোবিলিটি মিউ। এক্ষেত্রে মিউ পি বললাম, যেহেতু হোলের ড্রিফট নিয়ে আমরা আলোচনা করতেছি, মিউ পি ইনটু অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমাদের যে হোল মোবিলিটি সেটা কি হবে, ভি অফ ডি ডিভাইডেড বাই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। তাহলে বুঝাই যাচ্ছে যে আমরা এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা থেকে কিন্তু আমরা হোল মোবিলিটি বের করতে পারি। এক্ষেত্রে আমার ভি অফ ডিটা এই যে উপরে যে ফর্মুলাটা দেখানো হয়েছে সেখান থেকে আমরা বের করে নিতে পারি। তো এখানে এল যেটা, এল হচ্ছে লেন্থ, টোটাল যে লেন্থটা সে হচ্ছে গিয়ে কভার করে এই ড্রিফটের সময়, সেটা কিন্তু আমরা আসলে মেজার করে নিতে পারি। আমাদেরকে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে টি অফ ডি, অর্থাৎ এইখানে যে ইলেকট্রন, এখানে যে হোল যে পালস গুলো তৈরি হলো সেগুলো এই 1 নাম্বার থেকে 2 নাম্বার প্রান্তে যেতে যে সময়টা সেটা মেজার করতে পারলেই কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে কিন্তু আমরা ড্রিফট ভেলোসিটিটা বের করতে পারবো। আর এখানে ড্রিফট ভেলোসিটি বসালে আমাদের বাকি থাকে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বের করাটাও সোজা। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে আমাদের যে এক্সটার্নালি যে ভোল্টেজ সোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে ডিভাইডেড বাই যে লেন্থ। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা ইজিলি ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করে নিতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে এই ফর্মুলার মাধ্যমে বেসিক্যালি আমার আসলে টি অফ ডি এইটা জানলেই কিন্তু আমরা এই হোল, যেটা আমার এই এন টাইপ বারের ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেটিক ক্যারিয়ার, সেটার মোবিলিটি আমরা সহজে বের করে নিতে পারি। এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা ছিল ড্রিফট সম্পর্কে। এখন আমরা হচ্ছে ডিফিউশন প্রক্রিয়াটা কনসিডার করব। কেন? কারণ হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার টার্মিনাল, এইখানে আমার যে হোল কনসেন্ট্রেশন, এখানে যে কিছু এক্সেস হোল জেনারেট করলো, তার ফলে এখানে হোলের যে কনসেন্ট্রেশন সেটা 2 নাম্বার প্রান্তের হোলের কনসেন্ট্রেশন হচ্ছে বেড়ে যাবে, অর্থাৎ এখানে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্বের একটা তারতম্য তৈরি হবে। তার ফলে আমাদের ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায় হোলগুলো 1 নাম্বার থেকে 2 নাম্বার টার্মিনালের দিকে মুভ করবে। তাহলে আমরা এখন ডিফিউশন প্রক্রিয়াটা নিয়ে কাজ করব। ওকে, তাহলে ডিফিউশন প্রক্রিয়ার জন্য আমরা এখানে যেটা করব, আপাতত সুবিধার জন্য আমরা রিকম্বিনেশন ইফেক্টটাকে ইগনোর করব। ঠিক আছে, তাহলে আমরা এবার কন্টিনিউটি ইকুয়েশনে ফেরত যাই। আমাদের কন্টিনিউটি ইকুয়েশনটা কি ছিল? এই হলো আমাদের টাইম ডিপেন্ডেন্ট এবং স্পেস ডিপেন্ডেন্ট কন্টিনিউটি ইকুয়েশন, যেখানে আমরা হচ্ছে রিকম্বিনেশন ইফেক্টটাকে আমরা ইগনোর করেছি। এবং এখানে বলে রাখি, কন্টিনিউটি ইকুয়েশনে আসলে
রিকম্বিনেশন, ড্রিফট, ডিফিউশন এবং জেনারেশন, এই চারটা জিনিসই কিন্তু ইনক্লুডেড থাকতে পারে। এক্ষেত্রে আমরা কেবল যে ড্রিফটের যে পার্টটা সেটাকে আমরা কনসিডার করতেছি, রিকম্বিনেশনটাকে ইগনোর করেছে, এবং জেনারেশন এবং ড্রিফটের জন্য অলরেডি ক্যালকুলেশন ইতিমধ্যে করা হয়েছে, ড্রিফটটাকে আমরা এই ক্ষেত্রে কনসিডার করতেছি না। তো এই ধরনের ইকুয়েশন আমরা যদি সলভ করি ওডিই দিয়ে, তাহলে আমাদের যে সলিউশনটা আসবে সেটা হচ্ছে, তাহলে আমরা এইরকম একটা গাউসিয়ান সলিউশন আমরা পাবো, যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনটা আমাদের আসলে ডিফিউশন প্রক্রিয়াটাকে রিপ্রেজেন্ট করতেছে, বা আমাদের ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা বা ক্যারিয়ার যে বিহেভিয়ারটা সেটাকে আমরা এই গাউসিয়ান ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। ওকে, এটা নিয়ে একটু আমাদের একটু কথা বলা দরকার। আচ্ছা, এই যে সলিউশনটা আমরা পেলাম, এখানে ডেল্টা পিটা হচ্ছে হোল কনসেন্ট্রেশন পার ইউনিট এরিয়া, অর্থাৎ এটার ইউনিটটা হচ্ছে পার সেন্টিমিটার স্কয়ার, নাম্বার অফ হোল পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, প্রতি সেন্টিমিটার স্কয়ারে কি পরিমাণ হোল আছে সেটা হচ্ছে ডেল্টা পি এর ইউনিট অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0, অর্থাৎ সময় গণনার শুরুতে কি পরিমাণ আমার এখানে পার সেন্টিমিটার স্কয়ার বা প্রতি একক ইউনিটে কি পরিমাণ আমার হোল ছিল, সেটাই হচ্ছে আমার এই হোল, এই ডেল্টা পি। ওকে, আরেকটা জিনিস লক্ষণীয়, এই যে ব্র্যাকেটের ভিতরে অংশটা, এটাই হচ্ছে আমার কিন্তু পিক কনসেন্ট্রেশন দিচ্ছে। ব্র্যাকেটের ভিতরে অংশটাই হচ্ছে আমাকে পিক কনসেন্ট্রেশন দিচ্ছে। আর একটা জিনিস কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা যেহেতু এই পিক কনসেন্ট্রেশনটা কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এবং টাইমের সাথে ইনভার্স রিলেটেড, অর্থাৎ সময় যত বাড়বে আমার পিক কনসেন্ট্রেশন কি হতে থাকবে, তত কমতে থাকবে। আচ্ছা, বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করি এভাবে, যে আমাদের সময় গণনার শুরুতে এরকম একটা পালস ছিল, তারপর যেটা হবে যে কোনো একটা সময় টি1 এ আমাদের যে ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন দেখতে হবে এরকম, ঠিক আছে, তারপর টি2 সময় পরে ক্যারিয়ার ডিস্ট্রিবিউশন দেখতে হবে এরকম। ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে যে চূড়াটা কিন্তু কিছুটা কমে গেছে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা, আরেকটু স্প্রেড আউট হবে জিনিসটা, হ্যাঁ, স্প্রেড হবে, কারণ রিকম্বিনেশন হচ্ছে যেহেতু, এই জন্য রিকম্বিনেশনের কারণে জিনিসটা একটু স্প্রেড আউট হবে। তারপর টি3 সময় পরে চূড়াটা আরো কমে যাবে এবং এই ফাংশনটা আরো বেশি স্প্রেড আউট হবে, ঠিক আছে, আরো বেশি চওড়া হবে দেখতে। এটা হচ্ছে টি3 সময় পরে। এভাবে করে এই যে এক্সেস ক্যারিয়ার, যেটা আমার এই এন টাইপ বার যেটা ছিল, এন টাইপ যে বার ছিল, এটার 1 নাম্বার টার্মিনালে জেনারেট করেছিল, সে 1 নাম্বার টার্মিনাল থেকে 2 নাম্বার টার্মিনালের দিকে ডিফিউজ হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন 1 নাম্বার টার্মিনাল থেকে 2 নাম্বার টার্মিনালের দিকে ডিফিউজ হচ্ছে? এটা কিন্তু আমরা প্রথমেই বলেছি যে আমাদের আসলে 1 নাম্বার টার্মিনালে যেটা হচ্ছে যে হোলের যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু বেশি ছিল 2 নাম্বার টার্মিনালের তুলনায়। সো আসলে এইভাবে করেই কিন্তু জিনিসটা 2 নাম্বার টার্মিনালের দিকে ডিফিউজ হবে, ডান দিকে সরতে থাকবে। ডান দিকে সরার কারণে কিন্তু আসলে বোঝা যায়, কারণ এক্সটার্নালি একটা এখানে ইলেকট্রিক ফিল্ড আসলে অ্যাপ্লাই করা হয়েছে। সো ইলেকট্রিক ফিল্ডটা কি, 1 নাম্বার টার্মিনালে যেই হোল কনসেন্ট্রেট যে এক্সেস হোল জেনারেট করেছে সেগুলোকে 2 নাম্বার টার্মিনালের দিকে আসলে সে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ফোর্স অ্যাপ্লাই করার ফলে 1 নাম্বার টার্মিনালের যে হোলগুলো আছে সেগুলো 2 নাম্বার টার্মিনালের দিকে ধাবিত হবে বা মুভ করবে। আচ্ছা, এবার আমাদের ড্রিফট টাইম টিডি পরে আমরা হচ্ছে এই গাউসিয়ান ডিস্ট্রিবিউশনটা কি হবে সেটা আমরা আসলে একটু আলোচনা করতে চাই। তাহলে টি অফ ডি পরে আমাদের যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনটা সেটা ধরেন দেখতে এরকম হবে, স্পেসের সাথে তার যদি আমি ডিস্ট্রিবিউশন দেখাই তাহলে জিনিসটা হবে এরকম। এটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন এবং এটা হচ্ছে আমার পিক কনসেন্ট্রেশন, যেটাকে আমরা ডিপি হ্যাট দিয়ে আমরা হচ্ছে ডিনোট করতেছি, এবং এটা এক্ষেত্রে হবে কি, ঠিক আছে, এক্ষেত্রে এটা এরকম হবে, এখানে টি এর জায়গায় টি অফ ডি বলা হয়েছে। এখন আমরা হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট হিসাব করতে চাই। ডিফিউশন কোএফিসিয়েন্ট আমরা যদি হিসাব করতে চাই তাহলে আমাদেরকে একটা কনভিনিয়েন্ট পয়েন্ট এখানে ধরতে হবে, ঠিক আছে। সেই কনভিনিয়েন্ট পয়েন্টটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে এই পিক যে কনসেন্ট্রেশন, যেটাকে আমরা ডিপি হ্যাট বলতেছি, সেটা
ই টু দি পাওয়ার -1 টাইমস হয়ে যায়, পিক ভ্যালুর ই টু দি পাওয়ার -1 টাইমস হয়ে যায়। ঠিক আছে, যেহেতু জিনিসটা হচ্ছে কি আমার এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আসলে সিমেট্রিক গাউসিয়ান ফাংশনটা, সো আমরা ধরে নিলাম যে এতটুকু জায়গা হচ্ছে ডেল্টা এক্স, এতটুকু জায়গা যদি ডেল্টা এক্স হয় তাহলে এটা হবে ডেল্টা এক্স বাই 2, আর এটা হচ্ছে মাইনাস ডেল্টা এক্স বাই 2। অর্থাৎ এই যে গাউসিয়ান পালস, এটার উইডথটাকে আমরা বলতেছি ডেল্টা এক্স, আর যে কোনো একদিকে যদি আমি নেই এই 0 পয়েন্টে, তাহলে যেটা হবে ডেল্টা এক্স বাই 2, আর এটা হচ্ছে মাইনাস ডেল্টা এক্স বাই 2। আচ্ছা, ই টু দি পাওয়ার -1 আসলে কেন নিলাম, একটা প্রশ্ন আসতে পারে যে আমি এখানে এই পয়েন্টটা কেন বললাম যে আমার যে পিক কনসেন্ট্রেশন সেটা ই টু দি পাওয়ার -1 টাইমস। সেটাও একটু বলি যে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের হয়তো প্রিভিয়াস আলোচনাতে আমরা বলেছিলাম যে যখন ডিফিউশন হয়, ডিফিউশনের সময় আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশনের চেহারাটা এরকম এক্সপোনেনশিয়ালি আসলে ডিকে করে, হয়তো খেয়াল আছে এরকম। ঠিক আছে, যেখানে এল অফ পিটা ছিল আমার ডিফিউশন লেন্থ, অর্থাৎ টোটালি রিকম্বাইন করার আগে ক্যারিয়ারটা এভারেজে যেই পরিমাণ ডিসটেন্স কভার করে সেটা হচ্ছে আমার এল অফ পি। তাহলে আমরা যদি এক্স সমান সমান এল অফ পি নেই, অর্থাৎ যেখানে যতটুকু পর্যন্ত ডিসটেন্স আমার অ্যাভারেজে কভার করতেছে বিফোর রিকম্বিনেশন, সেখানে আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা দেখতে কিরকম হবে সেটা যদি আমরা দেখি। আমি যদি এই ইকুয়েশনে এক্স এর জায়গায় এল অফ পি বসাই, তাহলে এটা কি আসে, এই দুটো কাটাকাটি করলে এমন আসে। তাহলে এটা কি দাঁড়ালো, যেখানে আমার হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলতেছি ডিফিউশন লেন্থ, বা যেই জায়গার পরে আমরা আসলে বলতেছি ক্যারিয়ারগুলো রিকম্বাইন করতেছে, অথবা এভাবে বলতে পারি যে অ্যাভারেজে যে ডিসটেন্স কভার করতেছে বিফোর রিকম্বিনেশন, সেখানে আমার ক্যারিয়ার কনসেন্ট্রেশনে কি হচ্ছে, সেটা যেটা পিক ভ্যালু ছিল ডেল্টা পিটা এই ক্ষেত্রে পিক ভ্যালু, সেটা ই টু দি পাওয়ার -1 টাইমস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি এমন একটা পয়েন্ট কনসিডার করতেছি যেটা হচ্ছে পিক কনসেন্ট্রেশনে ই টু দি পাওয়ার -1 টাইম। ঠিক আছে, বোঝা গেল? এখন এখানে যে ভ্যারিয়েশনটা যে দেখানো হয়েছে সেটা দেখানো হয়েছে কি স্পেসের সাথে ভ্যারিয়েশন দেখানো হয়েছে, কিন্তু এই স্পেসের সাথে যে ভ্যারিয়েশনটা, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে ডেল্টা এক্স যেটা আছে, যেটা হচ্ছে গাউসিয়ান এই যে ফাংশনের উইথ হিসেবে আমরা বলতেছি, সেটা কিন্তু আসলে মেজার করাটা আসলে ডিরেক্টলি ডিফিকাল্ট, মেজার করাটা আসলে একটু ডিফিকাল্ট। তো আমরা আসলে প্র্যাকটিক্যালি এই ক্ষেত্রে যেটা করি সেটা হলো, আমরা এই ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে যে এই দুই নাম্বার যে টার্মিনালটা আছে, অর্থাৎ ডিফিউজের যেখানে এসে শেষ হচ্ছে, সেই টার্মিনালটাকে আমরা হচ্ছে অসিলোস্কোপের সাথে কানেক্ট করি। তো এটার একটা সেটআপ আছে, এই সেটআপটা আপনাদের বইয়ে দেওয়া আছে ফিগার 420 তে স্ট্রিটম্যানে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এই অসিলোস্কোপে যে সিগন্যালটা দেখবো, সেই সিগন্যালটা ঠিকই আসলে আমরা আসলে ডেল্টা এক্সটা বের করার চেষ্টা করব। তো আমরা জানি যে অসিলোস্কোপে আমরা যেটা যে গ্রাফটা পাই সেটা বেসিক্যালি হচ্ছে ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ। তাহলে আমরা এখানে যদি টাইমের রেসপেক্টে যদি আমরা আসলে ভোল্টেজটা দেখি, তাহলে আমরা আসলে কি দেখব, আমরা যেটা দেখব যে টি অফ ডি অর্থাৎ ড্রিফট টাইম পরে আমরা এইরকম একটা পালস দেখতে পাবো, এরকম একটা গাউসিয়ান পালস দেখতে পাবো। ঠিক আছে, অর্থাৎ আমার 1 নাম্বার টার্মিনাল থেকে 2 নাম্বার টার্মিনালে যেতে যে সময় সেটা হচ্ছে আমার ড্রিফট টাইম, ওই ড্রিফট টাইম পরে আমরা এরকম একটা ট্রেস দেখতে পাবো। ঠিক আছে, যেই পিক ভ্যালুটাকে আমরা বলতেছি এ, আর ধরা যাক যে এখানে কোনো একটা বিন্দু হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার -1। ঠিক আছে, যে জায়গায় হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই যে গাউসিয়ান যে ফাংশনটা আছে সেটা পালস উইথ আমরা ক্যালকুলেট করব। তাহলে এতটুকু জায়গাটা হচ্ছে আমার ডেল্টা টি, কারণ এবার কিন্তু এটা আসলে আমরা টাইম ডোমেনে দেখতেছি, সো এটা ডেল্টা এক্স হবে না, ডেল্টা টি হবে। ওকে, আচ্ছা, এখন এই ডেল্টা টিটা যদি আমরা অসিলোস্কোপ থেকে যদি মেজার করতে পারি, এই ডেল্টা টি, অর্থাৎ আমরা যখন একবার এরকম একটা ট্রেস পাবো, ঠিক আছে, এবং সেখানে হচ্ছে গিয়ে পিক ভ্যালু পিক যে ভোল্টেজটা পাবো, সেখান থেকে সেই পিক ভ্যালুকে ই টু দি পাওয়ার -1 দিয়ে গুণ করে ওই পয়েন্টে কারেসপন্ডিং যে আমরা যে এখান থেকে যে উইথটা যেটা পাবো, সেটা যদি আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের ডেল্টা এক্সটাকে ডেল্টা টি এর সাথে কিভাবে আমরা রিলেট করব, এইভাবে। ঠিক আছে, যে ডিসটেন্স সমান সমান কি হবে ভেলোসিটি ইনটু টাইম ডিফারেন্স।
ঠিক আছে, কারণ এখান থেকে এখানে যে পৌঁছাতেছে এই ট্রেসটা সেটা কি, যে এখান থেকে এখানে কেন পৌঁছাচ্ছে সেটা কিন্তু এই যে এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ড ছিল সেটার কারণে কিন্তু আসলে 1 থেকে 2 নাম্বার টার্মিনালে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, এই পালসটা শিফট হয়ে 1 থেকে 2 নাম্বার টার্মিনালে যাচ্ছে। তো এই যে ড্রিফটের ফলে সে আসলে কি কি রকম গতিতে যাচ্ছে সেটা কি কিন্তু আমরা ভি অফ ডি, যেটাকে ড্রিফট ভেলোসিটি বলছি, ড্রিফট ভেলোসিটি নিয়ে কিন্তু পালসগুলো 1 নাম্বার থেকে 2 নাম্বার টার্মিনালে যাচ্ছে। এজন্য আমরা যেটা করতেছি ডেল্টা এক্স আমরা বের করতেছি কি ভি অফ ডি দিয়ে ডেল্টা টি, যেটা এক্ষেত্রে যেটা টাইম ডোমেনে যে পালস উইডটা সেটাকে গুণ করে আমরা আসলে ডেল্টা এক্স মেজার করতেছি। তাহলে এখান থেকে যদি আমরা ডেল্টা টি থেকে যদি আমরা ডেল্টা এক্স মেজার করতে পারি, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমরা ভি অফ ডি কে রিপ্লেস করতে পারি এল বাই টি অফ ডি দিয়ে, আর এখানে হচ্ছে ডেল টি। তো কিছুক্ষণ আগে আমরা আসলে ড্রিফট থেকে হচ্ছে কি টি অফ ডি, যে ড্রিফট টাইমটা আমরা আসলে বের করেছি, আর এখানে জাস্ট হচ্ছে অসিলোস্কোপে যে ট্রেসটা দেখবো সেখান থেকে ডেল্টা টি বের করলে কিন্তু আমরা ডেল্টা এক্সটা পেয়ে যাব। আচ্ছা, একবার ডেল্টা এক্স পেয়ে গেলে আমরা আসলে কিভাবে করে ডিফিউশন কোএফিশিয়েন্টটা হিসাব করব সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমরা আবারও ফিরে যাই। আচ্ছা, আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের গাউসিয়ান ফাংশনটা ছিল এরকম, এবং এটা ছিল আমাদের আসলে পালস উইথ, ঠিক আছে, আমাদের স্পেস যেটা এক্স এর রেসপেক্টে, আর আমাদের সলিউশনটা ছিল হচ্ছে এরকম। তো এটা আমরা বের করেছিলাম, যেটা বলতেছি যে ড্রিফট টাইম পরে হচ্ছে কি আমাদের পালসটা দেখতে হচ্ছে কি এরকম হবে। ঠিক আছে, তাহলে at t of d এটার জন্য আমরা কি বলতে পারি, এই যে পিক ভ্যালুটার e to the minus 1 টাইম এই ভ্যালুটা আমরা আসলে কিভাবে বের করতে পারি, এটা আমরা আসলে এখান থেকে কিন্তু ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এখান থেকে কিভাবে ক্যালকুলেট করব, যে এটা হলো আমাদের পিক ভ্যালু, দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি মাই পিক ভ্যালু, এই গাউসিয়ান ফাংশনের পিক ভ্যালু কিন্তু আসলে এটা। ঠিক আছে, তো এটা বেসিক্যালি এরকম e to the power, এবার x এর জায়গায় যেটা হবে ডেল্টা x বাই 2 স্কয়ার, কারণ এই পয়েন্টটা আসলে ডেল্টা x বাই 2, এই যে পয়েন্টটা সেটা কিন্তু আসলে ডেল্টা x বাই 2 ডিভাইডেড বাই 4 dp t of d। ঠিক আছে, এখন যদি আমরা এই দুটো কাটাকাটি করি এবং এক্সপোনেন্টের পাওয়ার দুটাকে যদি আমরা ইকুয়েট করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে d of t সমান সমান ডেল্টা x স্কয়ার 16 t of d। 16 কিভাবে, এই যে এখানে যে 2 স্কয়ার আছে সেটা হলো 4, আর নিচে একটা 4, 4 4 গুণ হয়ে হয় 16। ঠিক আছে, এবং টি অফ ডি তো কিছুক্ষণ আগে আমরা আসলে যে ড্রিফটের পার্টটা থেকে হিসাব করছি, এবং এই ফর্মুলা থেকে আমরা আসলে যেটা ডিপি অর্থাৎ ডিফিউশন কোএফিশিয়েন্টটা বের করতে পারি। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এই যে দুটো প্যারামিটার মোবিলিটি এবং ডিফিউশন কোএফিশিয়েন্ট, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, যেটাকে আমরা বলতেছি আইনস্টাইন রিলেশন। ঠিক আছে, আমরা চাইলে এক্সপেরিমেন্টালি এই যে দুটো ভ্যালু আছে এই দুটো ভ্যালুকে আমরা আসলে এই আইনস্টাইন রিলেশনের এগেইনস্টে ভেরিফাই করে দেখতে পারি। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের যেটা হিঞ্জ-শকলি এক্সপেরিমেন্ট, যেখানে আমরা মাইনরিটি ক্যারিয়ারের মোবিলিটি এবং ডিফিউশন কোএফিশিয়েন্টটা আমরা ক্যালকুলেট করেছি। তো আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে অ্যাম্বাইপোলার ট্রান্সপোর্ট। এই টপিকটা নিমেনের 5.3 থেকে আলোচনা করা হবে। তো আমরা ধরে নিই যে কোনো একটা স্থানে আমরা কোনোভাবে কিছু এক্সেস ক্যারিয়ার ডেল এন এবং ডেল পি, কিছু এক্সেস ইলেকট্রন এবং কিছু এক্সেস হোল আমরা এনিহাউ জেনারেট করতে পেরেছি, এবং সেখানে আমরা একটা বাইরে থেকে একটা এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা জানি যে কিছু চার্জকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে কি হবে, সেই ইলেকট্রিক ফিল্ডটা ওই চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। যেটা ইলেকট্রনের ক্ষেত্রে যেটা হবে, আমি যদি ইলেকট্রনের ক্ষেত্রে Fn বলি, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে এই চার্জটা হবে কি -q ইনটু E অ্যাপ্লাইড, আর হোলের ক্ষেত্রে যেটা হবে, হোলটাকে আমরা পজিটিভ চার্জের সাথে তুলনা করতে পারি, সেটা হবে +q ইনটু E অ্যাপ্লাইড। অর্থাৎ ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে একটা ফোর্স ফিল করবে, বা ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে মুভ করবে, আর যে হোল আছে সেটা ইলেকট্রিক ফিল্ডের দিকে একটা ফোর্স ফিল করবে বা মুভ করবে। অর্থাৎ কোন একটা স্থানে যে আমি যে এক্সেস ক্যারিয়ার কিছু এক্সেস ইলেকট্রন এবং হোল আমি জেনারেট করলাম, সেখানে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি,
তাহলে ইলেকট্রন এবং হোল দুটো অপোজিট দিকে আসলে মুভ করবে। ইলেকট্রন মুভ করবে ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে, ধরা যাক এভাবে, ঠিক আছে। এটা যদি আমার ইলেকট্রিক অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডটা হয়, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয়, সেটা হচ্ছে এই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে, দ্যাট ইজ বাম দিকে মুভ করবে। আর হোলটা হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের ডান দিকে মুভ করবে, দ্যাট ইজ ডান দিকে। তো এই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডটা এই এক্সেস ইলেকট্রন এবং হোলটাকে সেপারেট করবে। সেপারেট করার ফলে যেটা হবে যে এদের মধ্যে একটা ইন্টারনাল কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে, যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে পয়েন্ট করে থাকবে। এটা হচ্ছে আমার ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। এটাকে আপনারা চিন্তা করতে পারেন একটা ক্যাপাসিটরের সাথে, ক্যাপাসিটর প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেখানে আসলে আমরা দুটা প্যারালাল প্লেটের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভ চার্জকে যদি সেপারেট করে রাখি, তাহলে এদের মধ্যে কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে ডিউ টু দ্য সেপারেশন অফ চার্জেস। তাহলে আমাদের এখানে টোটাল যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা হবে কি, এই দুটো ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে এক্সটার্নালি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে ইন্টারনালি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের যোগফলের সমান হবে। এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যে এই যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, এটা আসলে কি চেষ্টা করবে, এটা আসলে চেষ্টা করবে যে ইলেকট্রন এবং হোল যেটা হচ্ছে এই যে এক্সটার্নালি অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড দ্বারা তারা যে সেপারেট হলো, এদেরকে আবার সে ধরে রাখার চেষ্টা করবে নিজ অবস্থায়। অর্থাৎ ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড আমার যে এক্সেস ইলেকট্রন এবং হোলটাকে হোল্ড ব্যাক করার চেষ্টা করবে। এটাও কিন্তু বোঝা যায় যে এখানে যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের কথা যদি আমি চিন্তা করি, তাহলে ইলেকট্রনটার উপর সে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা ইলেকট্রনটাকে কি ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, যেহেতু সে নিজে হচ্ছে বাম দিকে পয়েন্ট করে আছে, সো সে অবশ্যই ডান দিকে সে একটা ফোর্স, অর্থাৎ ইলেকট্রনটা এই ডাইরেকশনে ফোর্স ফিল করবে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড করতে। আর হোল বা এই পজিটিভ চার্জগুলো কোন দিকে ইলেকট্রিক ফোর্স ফিল করবে, যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের দিকে, দ্যাট ইজ বাম দিকে সে আসলে ইলেকট্রিক ফিল্ড যে একটা ফোর্স ফিল করবে। অর্থাৎ ইলেকট্রনগুলো এই দিকে আর হোলগুলো বাম দিকে ফোর্স ফিল করবে। তার মানে কি, জিনিসটা এভাবে করে যদি চিন্তা করি যে আমার এই আঙ্গুলটা যদি হয় ইলেকট্রন আর এই আঙ্গুলটা যদি আমার হয় হোল, তাহলে জিনিসটা কিন্তু এভাবে করে কি হবে, হোল্ড ব্যাক করা, আবার একত্র হওয়ার কিন্তু চেষ্টা করবে এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড করতে। অর্থাৎ এটা এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের এজেন্ডা হচ্ছে যে সে হচ্ছে এক্সেস ইলেকট্রন হোলটাকে একসাথে ধরে রাখার চেষ্টা করবে। এবং এটার ফলে যেটা হবে যে আমার যে এই যে এক্সেস ইলেকট্রন এবং হোল আছে, তারা তখন একসাথে ড্রিফট বা ডিফিউজ করবে, বা একসাথে তাদের ট্রান্সলেট হবে একই সিঙ্গেল ইফেক্টিভ মোবিলিটি এবং ডিফিউশন কোএফিশিয়েন্ট দ্বারা। অর্থাৎ এক্সেস ইলেকট্রন হোল আমার ড্রিফট এবং ডিফিউজ করবে, অর্থাৎ ট্রান্সপোর্ট হবে একটা সিঙ্গেল ইফেক্টিভ মোবিলিটি এবং ডিফিউশন কোএফিশিয়েন্ট দ্বারা। অর্থাৎ এদের মোবিলিটি এবং ডিফিউশন কোএফিশিয়েন্ট তখন ডিফারেন্ট হবে না, ঠিক আছে। তো এই ধরনের ফেনোমেননকে আমরা আসলে বলি অ্যামবাইপোলার ট্রান্সপোর্ট। বোঝা গেছে যে আমাদের অ্যামবাইপোলার ট্রান্সপোর্ট জিনিসটা আসলে এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি যে আমাদের আসলে যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা, সেটা কিন্তু আসলে খুব বেশি বড় হওয়া দরকার হয় না, সেটা আসলে ওই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের চেয়ে ছোট হলেই কিন্তু আসলে হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার এই যে অ্যামবাইপোলার ট্রান্সপোর্ট যেটা দেখলাম, সেই অ্যামবাইপোলার ট্রান্সপোর্টের যে ইকুয়েশন গুলো বা এই যে সিঙ্গেল ইফেক্টিভ মোবিলিটি এবং ডিফিউশন কোএফিশিয়েন্টটা কি হবে, সেটা একটু আমরা দেখব। আমি শুরুতেই বলে রাখি যে আমরা এই রিলেশনটা ডিরাইভ করার সময় আমরা হচ্ছে আসলে ব্যান্ড টু ব্যান্ড যে ট্রানজিশন সেটা কনসিডার করব। ব্যান্ড টু ব্যান্ড ট্রানজিশন মানে কি, যে ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার সময় সে যখন একটা হোল তৈরি করে, তখন সে আসলে তার এই ট্রানজিশনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের মধ্যেই হয়, মাঝখানে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো এনার্জি লেভেলে সে যাবে না। আবার যখন রিকম্বাইন করে সে সময় কি হবে, সে সময় কন্ডাকশন ব্যান্ড থেকে সরাসরি ভ্যালেন্স ব্যান্ডেই সে এসে রিকম্বাইন করবে, ঠিক আছে, মাঝখানে অন্য কোনো জায়গায় যাবে না, অর্থাৎ একটা ব্যান্ড থেকে আরেকটা ব্যান্ডে সে তার ট্রানজিশনটা হবে। তো যেহেতু ইলেকট্রন এবং হোলটা জোড়ায় জোড়ায় তৈরি হচ্ছে এবং জোড়ায় জোড়ায় রিকম্বাইন হচ্ছে, সো আমরা বলতে পারি ইলেকট্রন এবং হোলের জেনারেশন রেটও যেমন সমান, যেটাকে আমরা জি বললাম, তাদের রিকম্বিনেশন রেটও কি হবে, সমান হবে। তার কারণ হচ্ছে তারা জোড়ায় জোড়ায় যখন একটা ইলেকট্রন তৈরি হয়, তখন আসলে একটা হোলও তৈরি হয়, একটা ইলেকট্রন রিকম্বাইন হলে আরেকটা হোলও কিন্তু তার সাথে রিকম্বিনেশন হবে।
আরেকটা জিনিস যে আমাদের এক্সেস ক্যারিয়ারের জন্য আমরা জানি যে যে এক্সেস ইলেকট্রনের সংখ্যা এবং এক্সেস হোলের সংখ্যা কি হবে, সমান হবে। ঠিক আছে, যদি আমরা ব্যান্ড টু ব্যান্ড ট্রানজিশনের কথা চিন্তা করি, আসলে তারা যেহেতু জোড়ায় জোড়ায় তৈরি হয়, সো এক্সেস ইলেকট্রন এবং এক্সেস হোলের সংখ্যা সমান। এবার আমরা কন্টিনিউটি ইকুয়েশনে যাই। কন্টিনিউটি ইকুয়েশন যেটা আমরা এখানে ইউজ করব, সেই কন্টিনিউটি ইকুয়েশনটা এখানে যেমন আমরা হচ্ছে স্ট্রিটম্যানের যে বইটা ছিল সেই বইটাতে থেকে যে ডিরাইভেশনটা দেখিয়েছি, সেখানে কেবল হচ্ছে গিয়ে ডিফিউশন এবং রিকম্বিনেশন এই দুটো ইফেক্টই কনসিডার করা হয়েছে। তবে আমরা এই আলোচনায় হচ্ছে এই দুটো ইফেক্টের বা এই দুটো ফেনোমেননের পাশাপাশি ড্রিফট এবং জেনারেশন এই দুটোকেও আমরা কনসিডার করব। তাহলে এই ড্রিফট, ডিফিউশন, জেনারেশন এবং রিকম্বিনেশন এই চারটা জিনিসকে যদি আমরা কম্বাইন করি তাহলে কন্টিনিউটি ইকুয়েশনটা কিরকম দাঁড়ায়। তো এই হচ্ছে আমার ইলেকট্রন এবং হোলের জন্য কন্টিনিউটি ইকুয়েশন। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা হোলের জন্য যখন কন্টিনিউটি ইকুয়েশনটা লিখেছি এক্সেস হোলের জন্য, তখন আমরা আসলে এখানে ডেল পি এর জায়গায় ডেল এন লিখতেছি। তার কারণ হচ্ছে যে ডেল এন এবং ডেল পি কিন্তু সমান ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই জন্য এখানে ডেল পি না লিখে আসলে ডেল এন লেখা হয়েছে। আর এই দুটো কন্টিনিউটি ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে যে হোলের জন্য হচ্ছে কি এই যে ড্রিফটের যে পার্টটা, ঠিক আছে, সেটার আগে একটা মাইনাস আছে এবং হচ্ছে কি ইলেকট্রনের জন্য আমার এখানে প্লাস আছে। এটা আপনারা হচ্ছে নিউম্যানের বই থেকে দেখে নিতে পারেন যে কিভাবে এই এই যে চারটা জিনিসকে কম্বাইন করে এই ইকুয়েশনটা কিভাবে আসে। এখন আমরা এই দুটো ইকুয়েশন থেকে আমরা আসলে একটা সিঙ্গেল ইকুয়েশন আমরা বানাতে চাই, অর্থাৎ এই দুটো ইকুয়েশনকে আমরা কম্বাইন করতে চাই। তাহলে তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, এই যে আমাদের যে এক নাম্বার যে ইকুয়েশনটা ছিল, সেই এক নাম্বার ইকুয়েশনকে যদি আমি মিউ এন দিয়ে যদি গুণ করি, আর যে দুই নম্বর ইকুয়েশন আছে সেটাকে মিউ পি দিয়ে গুণ করে যদি আমরা যোগ করে আমরা এই দুটোকে কম্বাইন করতে চাই, তাহলে আমার যেটা হবে, প্রথম যে টার্মটা এই যে ডিফারেন্সিয়াল পার্টটা কিন্তু দুটো জায়গায় সেম। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়াবে, জিনিসটা দাঁড়াবে অনেকটা এরকম দাঁড়াবে। আচ্ছা, এবার আমি হচ্ছে গিয়ে দ্বিতীয় পার্টে যাই। আমরা যদি দেখি যে এখানে এই যে মিউ পি যে টার্মটা আছে সেটার আগে একটা মাইনাস আছে আর মিউ এন এর আগে প্লাস আছে, অর্থাৎ এবং এই প্রথম ইকুয়েশনটাকে আমরা মিউ এন ইনটু এন দিয়ে গুণ করতেছি। সো দ্যাটস ওয়াই আমার আসলে জিনিসটা দাঁড়াবে এরকম। এখানে লক্ষণীয় হচ্ছে যে আমাদের এখানে আমি পি মাইনাস এন লিখেছি কেন, কারণ এখানে প্লাস ছিল কোথায়, এই মিউ এন এর জায়গায়, এবং সেখানে সেটাকে গুণ করা হয়েছে মিউ পি পি দিয়ে। দুই নাম্বার ইকুয়েশনটা কিন্তু মিউ পি পি দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ প্লাসের জায়গায় কিন্তু কি আসবে, আমার এখানে হচ্ছে কি পি আসবে বা হোলের যে কনসেন্ট্রেশন সেটা আসবে, আর মাইনাস যেটা মিউ পি এর জায়গায় মিউ পি, অর্থাৎ এক নম্বর ইকুয়েশনটাকে আমরা হচ্ছে মিউ এন এন দিয়ে গুণ করেছি, অর্থাৎ এই জায়গায় হচ্ছে আমার এন টার্মটা আসবে। সো দ্যাটস ওয়াই আমার এনটা হচ্ছে মাইনাসের পর ছিল আর প্লাসটা পিটা হচ্ছে আমার প্লাস হিসেবে এখানে আছে। আচ্ছা, তারপরে যেটা আছে ব্র্যাকেটের ভিতরে এই দুটো পার্ট আসলে সেম হয়ে যাবে। আপনারা যদি গুণ করে দেখেন দুটো পার্ট সেম হয়ে যাবে এবং তারা যোগ করলে কাটাকাটি হবে। এবং আমাদের যে জেনারেশন মাইনাস রিকম্বিনেশন এই পার্টটা তাহলে কি দাঁড়াবে, এই পার্টটা দাঁড়াবে এরকম জি মাইনাস আর, অর্থাৎ প্রথমটার জন্য মিউ এন এন আর দ্বিতীয়টার জন্য মিউ পি পি আসবে, আর একটু হচ্ছে দুটো অংশে কমন। আর ইকুয়াল চিহ্নের ডান দিকেও আমার একই ধরনের ঘটনা, মিউ এন এন প্লাস মিউ পি পি, আর আমার এটা হচ্ছে কি টাইম ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা এইভাবে করে একটা সিঙ্গেল ইকুয়েশনের মাধ্যমে আমরা যেটা করলাম আমরা হচ্ছে কম্বাইন করে ফেললাম। এবার আমরা যেটা করব, ধরেন এই ইকুয়েশনটাকে আমি বললাম 3, এই 3 নাম্বার ইকুয়েশনকে আমি হচ্ছে এই যে টার্মটা আছে এটা দিয়ে ভাগ করতে চাই। তার কারণ কি, কারণ হচ্ছে আপনি যদি যে কন্টিনিউটি ইকুয়েশন যেটা ছিল অরিজিনাল যে ফর্মটা খেয়াল করে দেখেন, এখানে এই যে আমার যে টাইমের যে ডেরিভেটিভ আছে বা ট্রানজিয়েন্ট যে পার্টটা আছে তার কোএফিশিয়েন্ট কি, এখানে ডিফারেনশিয়াল যে পার্টটা আছে তার কোএফিশিয়েন্ট কিন্তু আসলে 1, তার সাথে আসলে 1 গুণ আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই তাহলে কি করতে হবে, যে এখানে যে টাইমের যে পার্টটা আছে এটার কোএফিশিয়েন্টকে 1 বানাইতে হবে, কিন্তু এখানে তো আসলে 1 নাই। তাহলে আমরা কি করব, যে এইটা যেটা জিনিসটা দিয়ে এই জিনিসটা গুণ আছে সেটা দিয়ে আমরা ভাগ করে দিব 3 নাম্বার ইকুয়েশনকে, অর্থাৎ মিউ এন এন প্লাস মিউ পি পি, এটা দিয়ে আমি ভাগ করে দিব। ভাগ করে দিলেই তো আমার হচ্ছে কি এই যে ডান পক্ষ যেটা ইকুয়াল চিহ্নের পর যে ডান পক্ষে যেটা আছে তার কোএফিশিয়েন্ট কি হবে, অর্থাৎ এই টাইম ডেরিভেটিভের পার্টের কোএফিশিয়েন্ট তখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এখন এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি,
তাহলে এখন আমাদের যেটা আসবে যে এই ইকুয়েশনটা এরকম একটা নন লিনিয়ার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে, ঠিক আছে, যেখানে কোএফিশিয়েন্ট এই ডি প্রাইমটাকে আমরা এইভাবে লিখতে পারি আর মিউ প্রাইমটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, এবং বুঝে যাচ্ছে যে যে জিনিসটাতে ভাগ করছি মিউ এন এন প্লাস মিউ পি পি, এটা কিন্তু আমার যেটা আছে ডিনোমিনেটরে চলে আসছে। আচ্ছা, তাহলে এই যে ডি প্রাইম যেটা পেলাম এটাকে আমরা বলবো, এই ডি প্রাইমটাকে বলবো আমরা অ্যাম্বাইপোলার ডিফিউশন কোএফিশিয়েন্ট, এবং এই মিউ প্রাইমটাকে বলবো আমরা অ্যাম্বাইপোলার মোবিলিটি, অর্থাৎ ইলেকট্রন এবং হোল অ্যাম্বাইপোলার ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই ডিফিউশন কোএফিশিয়েন্ট এবং এই মোবিলিটি নিয়ে তারা আসলে মুভ করবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখতেছি যে এই ডি প্রাইমের যে এক্সপ্রেশন আছে সেখানে আসলে আমার হচ্ছে কি ডি প্রাইমটা আসলে বেসিক্যালি হচ্ছে কি ডিফিউশনের সাথে রিলেটেড একটা একটা প্যারামিটার। তো এখানে কিন্তু আমরা মোবিলিটিও কিন্তু দেখতেছি ডিফিউশনের একটা পার্ট, মোবিলিটি এবং ডিফিউশন কোএফিশিয়েন্ট দুটোই কিন্তু দেখতেছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এটাকে শুধু হচ্ছে এই ডিফিউশন যে কোএফিশিয়েন্ট গুলো আছে সেগুলোর মাধ্যমে আসলে আমরা এক্সপ্রেস করতে চাই, মোবিলিটিটাকে আমরা এখানে রিপ্লেস করে দিতে চাই। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা করতে পারি আমরা আইনস্টাইন রিলেশন ইউজ করে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আমাদের আইনস্টাইন রিলেশনটা হচ্ছে এই যে আমার যে ডিফিউশন কোএফিশিয়েন্ট এবং মোবিলিটিকে তারা রিলেট করে এভাবে করে, ঠিক আছে, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি আমরা যদি ব্যস্তকরণ করি, ঠিক আছে। এবং ফাইনালি এখান থেকে আমরা যেটা লিখব সেটা হচ্ছে, ঠিক আছে, ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারি যে মিউ এনটাকে আমরা হচ্ছে কি এভাবে করে ডিএন এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, মিউ পি কে আমরা এইভাবে ডিপি এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। এবং এটাকে নিয়ে যদি আমরা এই যে দুটো রিলেশন আমি পেলাম, এটাকে নিয়ে যদি আমি এই যে অ্যাম্বাইপোলার কোএফিশিয়েন্টের যে এক্সপ্রেশন আছে তার মধ্যে যদি নিয়ে আমি যদি বসাই তাহলে তার চেহারাটা দাঁড়াবে এরকম। ওকে, তো এটা হচ্ছে কি আমার অ্যাম্বাইপোলার ডিফিউশন কোএফিশিয়েন্ট এর এক্সপ্রেশনটা, ফাইনাল এক্সপ্রেশনটা আমার এরকম দাঁড়াবে। এখন আমরা আসলে এখানে একটু এক্সটেনসিভ ডোপিং এবং লো ইনজেকশন হলে কি হয় সেটা একটু আমরা একটু দেখতে চাই। তো আমরা ধরে নিলাম যে আমাদের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল, অর্থাৎ এখানে যে হোলের সংখ্যাটা ইলেকট্রনের সংখ্যার চেয়ে অনেক বেশি, এবং আমাদের যে এক্সেস যে হোল আছে, এক্সেস যে ইলেকট্রন আছে সেটা কি এই মেজরিটি ক্যারিয়ার যেটা হোলের চেয়ে অনেক কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যে এক্সপ্রেশনটা আছে সেটার দিকে যদি একটু তাকাই সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে এই এন আর পিটা হচ্ছে টোটাল যে ইলেকট্রন কনসেন্ট্রেশন এবং টোটাল যে হোল কনসেন্ট্রেশন সেটাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এন আর পি এর বদলে আমরা লিখতে পারি n0 প্লাস ডেল এন, যে এক্সেস যেটা ইকুইলিব্রিয়াম ছিল, প্লাস এক্সেস পার্টটা, আর টোটাল যে হোল কনসেন্ট্রেশন সেটা হচ্ছে কি যেটা ইকুইলিব্রিয়ামে ছিল প্লাস যে এক্সেস পার্টটা। তো এই যে উপরে যে লাইনটা লিখলাম এটার কথা, এটাকে যদি আমি ধরে নিই, ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি এই যে n0 পার্টটাকে আমরা ইগনোর করতে পারি p0 এর তুলনায়, যেহেতু আমার হোলের সংখ্যা অনেক বেশি। এখানেও কিন্তু তাই, n0 পার্টটাকে আমরা আসলে ইগনোর করতে পারি। তাহলে আমরা যদি ইগনোর করে এখন যদি লিখি, আচ্ছা এখানে p হবে, তাহলে এই জিনিসটাকে অ্যাপ্রক্সিমেট করে লিখলে কি দাঁড়ায়, ঠিক আছে। তাহলে আমরা যদি এই দুটোকে কাটাকাটি করে এখন ফাইনালি লিখি তাহলে আমাদের কি দাঁড়ায়, ডি প্রাইম সমান ডি এন, অর্থাৎ আমার যে ইফেক্টিভ যে ডিফিউশন কোএফিশিয়েন্ট হবে সেটা হচ্ছে কি মাইনরিটি ক্যারিয়ার, এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন, সেটা ডিফিউশন কোএফিশিয়েন্টের সমান। অনুরূপভাবে আমরা হচ্ছে কি যেটা হচ্ছে আমার মোবিলিটি যে এক্সপ্রেশন যেটা ছিল এটার ক্ষেত্রে আমরা একই ধরনের অ্যাপ্রক্সিমেশন করে দেখাতে পারি যে ইফেক্টিভ যে মোবিলিটি হবে সেটা হবে মিউ এন এর সমান, ঠিক আছে। আর যদি আমরা এন টাইপ ম্যাটেরিয়াল ধরতাম তাহলে হচ্ছে আমার এই ডি প্রাইমটা আসতো ডিপি আর মিউ প্রাইমটা আসতো মাইনাস মিউ পি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই টপিকটা এখানেই আলোচনা শেষ। আচ্ছা, এখন আমরা যেটা হচ্ছে নিউম্যানের থেকে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে শকলি রিড হল থিওরি অফ রিকম্বিনেশন, ঠিক আছে। এটা নিউম্যানের 3rd এডিশনের 6.5.1 সেখানে আছে, 4th এডিশনে আসলে এটার ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো সেগুলো দেওয়া নেই। আচ্ছা, তো শকলি রিড হল রিকম্বিনেশন জিনিসটা কি, তার আগে আমরা একটু ডাইরেক্ট রিকম্বিনেশনের কথা বলি। যে আমরা জানি যে ডাইরেক্ট রিকম্বিনেশনের ক্ষেত্রে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে সরাসরি এসে রিকম্বাইন করে, কন্ডাকশন ব্যান্ডের একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডের একটা হোলের সাথে সরাসরি রিকম্বাইন করে, মাঝখানে কোনো জায়গায় কোনো এনার্জি লেভেলে সে কিন্তু অবস্থান করে না। এটা হচ্ছে আমার ডাইরেক্ট রিকম্বিনেশনের কেস,
ঠিক আছে, এবং এই ধরনের রিকম্বিনেশন আমরা একটা পারফেক্ট ক্রিস্টালের ক্ষেত্রে আসলে আমরা বলতে পারি যে আমাদের ক্রিস্টাল যদি পারফেক্ট হয় তাহলে হচ্ছে যে এই ধরনের আসলে রিকম্বিনেশন এর কথা আমরা চিন্তা করতে পারি। কিন্তু প্র্যাকটিক্যাল ক্রিস্টালের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে কিছু ট্র্যাপ লেভেল তৈরি হয়, এরকম কিছু আমরা এটাকে বলি ট্র্যাপ লেভেল বা ট্র্যাপ এনার্জি লেভেল কিছু থাকে। তার ফলে এখানে যেটা হয় যে সবসময় সরাসরি আসলে এই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন আসলে সরাসরি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে এভাবে এসে রিকম্বাইন করে না, বরঞ্চ এই ট্র্যাপ হয়ে তারপর হচ্ছে গিয়ে সেই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন এটা হচ্ছে ট্র্যাপের মাধ্যমে তার একটা রিকম্বিনেশন হয় বা ট্র্যাপের দ্বারা অ্যাসিস্টেড একটা রিকম্বিনেশন হয়, যেটাকে আমরা বলতেছি শর্টলি রিড হল রিকম্বিনেশন। এটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট রিকম্বিনেশন। অর্থাৎ এই ট্র্যাপ গুলোই হচ্ছে আমার রিকম্বিনেশন সেন্টার হিসেবে কাজ করে। আমরা আমাদের আলোচনার সুবিধার্থে এই যে ট্র্যাপ গুলো আছে, ট্র্যাপ লেভেলগুলোকে এক্সেপ্টার টাইপ ধরে নিব, অর্থাৎ নরমাল অবস্থায় তারা এমটি আছে বলে আমরা ধরে নিব। ওকে, তাহলে আমাদের এই যে শর্টলি রিড হল রিকম্বিনেশন এটা 4টা প্রসেসের মাধ্যমে হতে পারে। আমরা তাহলে দেখি সেটা কি কি। তো প্রথম প্রসেসে যেটা হচ্ছে যে এখানে আমরা একটা অ্যাকসেপ্টার টাইপ, আমরা একটা ট্র্যাপের কথা চিন্তা করতে পারি। একটা কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন এই অ্যাকসেপ্টার এই ট্র্যাপ কর্তৃক ক্যাপচার হতে পারে, ঠিক আছে। অর্থাৎ একটা কন্ডাকশন ব্যান্ডের একটা ইলেকট্রন এসে এই ট্র্যাপ লেভেলে গিয়ে বসে যেতে পারে, এটাকে বলা হয় ইলেকট্রন ক্যাপচার। এটাকে বলা হয় ইলেকট্রন ক্যাপচার, যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রসেস 1। অথবা যেটা হতে পারে এটার উল্টা প্রসেসটা হতে পারে, অর্থাৎ আমাদের এইখানে যেটা হচ্ছে ট্র্যাপ লেভেলে একটা ইলেকট্রন ধরেন আগে থেকেই ছিল, সেই ইলেকট্রনটা গিয়ে কন্ডাকশন লেভেলে ট্রানজিশন হতে পারে, সেটাকে বলা হয় ইলেকট্রন ইমিশন। অর্থাৎ প্রথম ক্ষেত্রে সে হচ্ছে একটা ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডের একটা ইলেকট্রনকে ক্যাপচার করতেছে, আর দ্বিতীয় যে প্রসেস সেখানে হচ্ছে সে কন্ডাকশন ব্যান্ডে একটা ইলেকট্রন ইমিট করতেছে, যেটা হচ্ছে কন্ডাকশন ইমিশন। আচ্ছা, 3 নাম্বার প্রসিডিউরে যেটা হতে পারে যে আমাদের এখানে যে ট্র্যাপ লেভেল আছে সেখানে যে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা এই ভ্যালেন্স ব্যান্ডের একটা হোলের সাথে রিকম্বাইন করতে পারে। তাহলে যখন একটা ভ্যালেন্স ব্যান্ড একটা হোলের সাথে রিকম্বাইন করবে তখন আসলে এখানে কি হচ্ছে, তখন আসলে এই যে ট্র্যাপ লেভেলটা সেটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ যে এমটি স্টেটটা হোল ভ্যালেন্স ব্যান্ডে ছিল সেই এমটি স্টেটটা এখন কি আমার এই ট্র্যাপ লেভেলে তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হোল ক্যাপচার। অর্থাৎ আমার ভ্যালেন্স ব্যান্ডের যে এমটি স্টেটটা সেটাকে সে ক্যাপচার করেছে। একটা ইলেকট্রন যদি এখান থেকে এমটি এই যে ট্র্যাপ লেভেল থেকে যদি আমার ভ্যালেন্স ব্যান্ডের যে এমটি স্টেটে গিয়ে বসে যায় তাহলে হচ্ছে কি আমার এই ট্র্যাপ লেভেলে এমটি স্টেটটা তৈরি হচ্ছে। আচ্ছা, 4 নম্বর প্রসিডিউরটা হচ্ছে ঠিক তার উল্টা প্রসেস, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডের থেকে একটা ইলেকট্রন গিয়ে এই ট্র্যাপের মধ্যে গিয়ে বসে যাবে। অর্থাৎ তার ফলে ভ্যালেন্স ব্যান্ডে কি হবে, একটা হোল তৈরি করবে, ঠিক আছে। অর্থাৎ এই প্রসিডিউর দ্বারা ভ্যালেন্স ব্যান্ডে একটা হোল তৈরি হচ্ছে, এইজন্য এটাকে বলা হয় হোল ইমিশন। ঠিক আছে, নামগুলো বোঝা গেছে। একটা হচ্ছে হোল ক্যাপচার, হচ্ছে হোল ক্যাপচার হওয়ার অর্থ হচ্ছে যে আমার হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ডের একটা হোল আসলে এমটি স্টেট যেটা ছিল সেটা আসলে ইলেকট্রনের সাথে রিকম্বাইন করার ফলে এমটি স্টেটটা আসলে এই ট্র্যাপ লেভেলে তৈরি হবে। আর এখানে হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন ট্র্যাপ লেভেলে গিয়ে ভ্যালেন্স ব্যান্ডে একটা এমটি স্টেট তৈরি করবে, যেটাকে আমরা হোল ইমিশন বলতেছি। এই হচ্ছে 4টা প্রসিডিউর। আচ্ছা, আমরা এখন ম্যাথমেটিক্যাল পার্টের দিকে একটু খেয়াল করি। সেটা হচ্ছে প্রসেস 1 যেটা ছিল, যেটাকে আমরা ইলেকট্রন ক্যাপচার বলেছি, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন গিয়ে এই এমটি স্টেটে গিয়ে বসে যাচ্ছে। তো তার জন্য ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনটা কি হবে, তার জন্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হবে এরকম। আমাদের ক্যাপচার রেট যেটার ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, সেটা হচ্ছে এখানে দেখা যাক একটা প্রপোর্শনাল একটা কনস্ট্যান্ট cn। আর এখানে যেটা হচ্ছে যে এই জিনিসটা আসলে কিসের উপর নির্ভর করবে, যে আমার যত বেশি ট্র্যাপ থাকবে তত বেশি আমার ক্যাপচার রেট তত বেশি হবে। সো এখানে হচ্ছে কি আমাদের যে ট্র্যাপ সেন্টারের যে কনসেন্ট্রেশন তার সাথে একটা প্রপোর্শনাল রিলেশন থাকবে। আবার শুধু এখানে ট্র্যাপ থাকলেই কিন্তু হবে না, এই ট্র্যাপটা কি হতে হবে, এমটি হতে হবে। তাহলে এই ট্র্যাপের এনার্জিকে আমরা ই অফ টি বলতেছি। ঠিক, তাহলে এইখানে খালি ট্র্যাপ থাকলেই হবে না, বরং সেই ট্র্যাপটা ফাঁকা থাকতে হবে বা এমটি থাকতে হবে। তো এমটি থাকার প্রবাবিলিটি কি 1 মাইনাস
যে ফার্মি ফাংশন, এই ট্র্যাপ এই এনার্জি কারেসপন্ডিং ফার্মি ফাংশন, এটা হচ্ছে কি এমটি থাকার প্রবাবিলিটি 1 মাইনাস যে ফার্মি ফাংশনের যে ভ্যালুটা সেটা। আর তার পাশাপাশি আর কি থাকতে হবে, যে খালি এখানে যে ট্র্যাপ থাকলেই কিন্তু হবে না, আবার ট্র্যাপ ফাঁকা থাকলেই হবে না, যেহেতু এখানে কন্ডাকশন ব্যান্ডে এটা ইলেকট্রন যেহেতু এখানে এসে বসতেছে, কাজে কন্ডাকশন ব্যান্ডেও কিন্তু আমার কি থাকতে হবে, ইলেকট্রন সাফিসিয়েন্ট সংখ্যক ইলেকট্রন থাকতে হবে। তার মানে এখানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে তিনটা জিনিস, একটা হচ্ছে কি এই ট্র্যাপ লেভেলের ডেনসিটি, ট্র্যাপ লেভেল ফাঁকা থাকার সম্ভাবনা এবং কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন ডেনসিটি, এই তিনটা জিনিসের উপর কিন্তু এই ক্যাপচার রেটটা নির্ভর করতেছে। এবার আমরা তার অপোজিট প্রসিডিউরটা দেখি, যেখানে হচ্ছে ট্র্যাপ থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে গিয়ে বসতেছে, যেটাকে আমরা বলতেছি ইমিশন, ইলেকট্রন ইমিশন। তো এই ইমিশনটা কিসের উপর নির্ভর করবে, এক হচ্ছে কি এখানে ট্র্যাপ যে লেভেল আছে বা এখানে যে আমার যে ট্র্যাপ থাকার সম্ভাবনা, এই দুটো জিনিসের উপর নির্ভর করবে। একটা হচ্ছে ট্র্যাপ ডেনসিটি, কত বেশি ট্র্যাপ আছে সেটা, আর এটা হচ্ছে গিয়ে এই ট্র্যাপের মধ্যে ইলেকট্রন থাকার যে প্রবাবিলিটি, সেই দুটো জিনিসের উপর আসলে নির্ভর করতেছে। তা বুঝাই যাচ্ছে যে এই কারণে ইমিশন রেটটা এই দুটোর সাথে কি একটা প্রপোর্শনাল রিলেশন রয়েছে। এবার হচ্ছে আমরা দেখি থার্মাল ইকুইলিব্রিয়ামে আসলে কি হবে। থার্মাল ইকুইলিব্রিয়াম তখনই হবে যখন এই দুটো অপোজিট প্রসিডিউর কি হবে, সমান হবে, অর্থাৎ ইমিশন রেটটা ক্যাপচার রেটের সমান হবে। তো আমরা যদি এইখানে যে কিছুক্ষণ আগে যে এক্সপ্রেশনগুলো দেখানো হয়েছে, সেই এক্সপ্রেশনগুলো যদি এখানে বসাই দিই এবং সেই এক্সপ্রেশনগুলোতে যে ফার্মি ফাংশন ছিল সেখানে যদি আমি বোলসম্যান অ্যাপ্রক্সিমেশন এটা যদি আমরা ব্যবহার করি, তাহলে হচ্ছে এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা এইরকম একটা রিলেশন পাবো। তো আমরা এই ধরনের একটা রিলেশন পাবো যেখানে এন প্রাইমের সম্পর্কটা হচ্ছে এইরকম, ঠিক আছে। আচ্ছা, এই ছিল থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যে সম্পর্কটা, বা থার্মাল ইকুইলিব্রিয়াম থেকে আসলে আমরা এই যে দুটা যে কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে কি এই ইমিশন রেটের সাথে রিলেটেড যে কনস্ট্যান্ট ই অফ এন, আর এটা হচ্ছে ক্যাপচার রেটের সাথে রিলেটেড যে কনস্ট্যান্ট, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আমরা স্থাপন করলাম। কিন্তু নন ইকুইলিব্রিয়ামের জন্য আসলে কি হবে? নন ইকুইলিব্রিয়ামের জন্য আমার যেটা নেট ক্যাপচার রেট হবে সেটা হচ্ছে ক্যাপচার রেট মাইনাস ইমিশন রেট, কারণ এই দুটো আসলে একটা অপোজিট প্রসেস। এই দুটো যে বিয়োগফল, সেখান থেকে আমরা হচ্ছে নেট ক্যাপচার রেটটা পাবো। তাহলে এখানে যদি আমরা এই যে কিছুক্ষণ আগে যে রিলেশনটা লিখলাম en সমান সমান n প্রাইম cn, এটা যদি আমরা ইউজ করি, ঠিক আছে, এই দুটোর এক্সপ্রেশনে, কিছুক্ষণ আগে এই দুটোর যে এক্সপ্রেশন দেখানো আছে সেখানে যদি এই সম্পর্কটা আমরা যদি বসিয়ে দিই, তাহলে আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে এরকম। তাহলে হচ্ছে আমরা এই ধরনের একটা সম্পর্ক পাবো। এটা ছিল আমার ফর ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রনের জন্য আমার যে ক্যাপচার রেট সেটা হচ্ছে এরকম। অনুরূপভাবে আমরা হোলের জন্য ক্যাপচার রেটটা দেখাতে পারি এরকম। এটা হচ্ছে আমাদের হোলের জন্য ক্যাপচার রেট, ঠিক আছে। একই প্রসিডিউরে যদি আমরা ইকুয়েশন গুলো যদি বের করে আমরা হচ্ছে কি অনুরূপভাবে এই ধরনের একটা রিলেশন আমরা ফর হোল ক্যাপচার রেট আমরা দেখাতে পারি। এখন আমাদের যদি এই যে ট্র্যাপ ডেনসিটি যদি খুব একটা বেশি যদি না হয়, তাহলে এই ইলেকট্রন ক্যাপচার রেট এবং হোল ক্যাপচার রেটকে আমরা সমান বলতে পারি। এবং এই দুটোকে যদি আমরা সমান হিসেবে ধরি, তাহলে হচ্ছে কি এই যে দুটো ইকুয়েশন, এটাকে যদি আমরা সমান ধরে যে ফার্মি যে ফাংশনটা আছে তার জন্য যদি সলভ করি, তাহলে আমাদের সম্পর্কটা দ্বারা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্মি ফাংশনের জন্য যে সম্পর্কটা। আমাদের টার্গেট হচ্ছে যে ক্যাপচার রেটটা বের করা আর কি, ঠিক আছে। তাহলে এইখানে দেখা যাক, এইখানে যে এই যে ফার্মি ফাংশন গুলো আছে এই দুটোকে আমরা বলতেছি আসলে সমান, যদি ট্র্যাপ ডেনসিটি যদি সমান না হয় বা খুব বেশি বড় না হয়, তাহলে হচ্ছে কি এই ফার্মি ফাংশনের যে ইকুয়েশনটা সেটা যদি আমরা এখান থেকে যদি রিপ্লেস করে দিই, এই সম্পর্কটা থেকে যদি আমরা রিপ্লেস করে দিই যে কোনো একটাতে, তাহলে আমাদের ক্যাপচার রেটটা কি হবে সেটা একটু দেখি। ফাইনাল এক্সপ্রেশন, তাহলে হচ্ছে কি আমরা ফার্মি ফাংশনটা যদি রিপ্লেস করে দেই, তাহলে হচ্ছে আমরা আমাদের এরকম আমাদের যেটা এসআরএইচ রিকম্বিনেশনের জন্য আমাদের ক্যাপচার রেটটা হচ্ছে এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, বুঝাই যাচ্ছে যে এই ক্যাপচার রেটটা কিন্তু আমাদের হচ্ছে কি যে কনসেন্ট্রেশনের সাথে কিন্তু তাদের একটা সম্পর্ক আছে, কনসেন্ট্রেশনের সাথে একটা ডিপেন্ডেন্স অবশ্যই আছে। আচ্ছা, এবার আমরা একটা স্পেশাল কেস দেখি যে আমাদের যদি লো ইনজেকশন হয় এবং এক্সটেন্সিভ ম্যাটেরিয়ালটা হয়, এক্ষেত্রে আমরা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়ালটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে আসলে এই যে ইকুয়েশনের চেহারাটা কিরকম হবে। তো লো ইনজেকশন, প্রথমে যদি আমরা এন টাইপের কথা বলি, তার মানে কি নাম্বার অফ হোল ইজ ভেরি ভেরি লার্জার দেন নাম্বার অফ ইলেকট্রন ইজ ভেরি ভেরি লার্জার দেন নাম্বার অফ হোল। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে আমাদের যেটা এখানে মাইনরিটি ক্যারিয়ার,
ঠিক আছে, মাইনরিটি এক্সেস ক্যারিয়ার অর্থাৎ বিপি, এটা ভেরি ভেরি লেস দেন হবে কি n0, অর্থাৎ এখানে যে এক্সেস ক্যারিয়ারটা সেটা হচ্ছে গিয়ে যে মেজরিটি ক্যারিয়ার তুলনায় অনেক কম হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লো ইনজেকশন অ্যাপ্রক্সিমেশন। তাহলে আমরা একটু দেখি আমাদের যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনে যেটা n ইনটু পি, ঠিক আছে, আমরা n হচ্ছে আসলে n0 প্লাস ডেল n, আর পি হচ্ছে p0 প্লাস ডেল পি, এবং এই দুটোকে যদি আমরা গুণ করি এবং লো ইনজেকশনের জন্য আসলে এই জিনিসটা এরকম আকার ধারণ করবে, যেখানে p0টাকে আমরা কি করতে পারি, ইগনোর করতে পারি। অর্থাৎ n0 p0 এর জায়গায় আমি লিখলাম ni স্কয়ার প্লাস n0 ডেল পি। আর এই ইকুয়েশনে যেহেতু আমাদের হোলের কনসেন্ট্রেশন অনেক কম, সো এই পার্টটাকে যদি আমি ইগনোর করি, ঠিক আছে, এই যে পরের যে পার্টটাকে যদি আমি ইগনোর করি, তাহলে আমাদের রিকম্বিনেশন রেটটা কি হয়ে যাচ্ছে ফাইনালি, CnCpNt। এখানে যেটা হচ্ছে যে ওই npটা রিপ্লেস করে দিলাম, তার ফলে ni স্কয়ার কাটাকাটি গেল, আর n প্লাস m প্রাইমটা আসলে ইন্ট্রিনসিক যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন ওটা প্রায় সমান হবে, এজন্য আমরা আসলে ওটাকে ইগনোর করে n এর পরিবর্তে n0 লিখলাম। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে CN কাটা, আর এই ভিতরে যে n0 আছে সেই n0 আর এই n0 কাটাকাটি যাচ্ছে, তার মানে r সমান সমান দাঁড়াচ্ছে CpNt ডেল পি। ঠিক আছে, তার মানে আমরা যদি ক্যাপচার রেটকে যদি আমরা এইভাবে বলি, সেটা সমান সমান আসলে এরকম আসছে। ওকে, বা আমরা বলতে পারি ডেল পি, যদি আমাদের এখানে যে মাইনরিটি যে ক্যারিয়ারটা, এক্সেস মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল এন টাইপের ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, টাউ পি 0, যেখানে টাউ পি 0 হচ্ছে 1/CpNt। বোঝা গেছে? আচ্ছা, এটা ছিল হচ্ছে কি আমার এন টাইপের জন্য। আর যদি আমার পি টাইপ হতো, পি টাইপের জন্য আমার যেটা আসতো যে আমাদের যে মাইনরিটি ক্যারিয়ার হতো ইলেকট্রন, এবং তার জন্য যে আমার লাইফ টাইম সেটা হচ্ছে 1/CnNt। ওকে, এটা ছিল একটা স্পেশাল কেস। আচ্ছা, আমি এখন যে টপিকগুলো আলোচনা করব এগুলো আসলে স্ট্রিটম্যানের চ্যাপ্টার 4 এর শুরুর দিকের টপিক, যদিও আমরা এটা সব চ্যাপ্টারের শেষের দিকে আলোচনা করতেছি, কারণ আসলে এইগুলো যে টপিকগুলো এখানে যে কনসেপ্টগুলো আলোচনা করা হবে এগুলো আসলে এতক্ষণ যে আমরা আলোচনা করছি সেখানে না জানলেও আসলে চলতো, এই জন্য জাস্ট হচ্ছে শেষের দিকে আলোচনা করতেছি। তো আমরা প্রথমে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে অপটিক্যাল অ্যাবজর্পশন, যেটা স্ট্রিটম্যানের 4.1 এ আছে। তো ধরে নেওয়া যাক যে একটা এখানে একটা এনার্জি ব্যান্ড দেখানো হয়েছে, যেখানে একটা ভ্যালেন্স ব্যান্ড এবং এটা হচ্ছে আমার কি কন্ডাকশন ব্যান্ড। সেখানে একটা ধরেন সেমিকন্ডাক্টরের মধ্যে একটা লাইট ফেলা হয়েছে, যে লাইটের এনার্জি হচ্ছে h মিউ, মিউটা হচ্ছে লাইটের ফ্রিকোয়েন্সি। এখন এই যে লাইট যেটা ফেলা হয়েছে সে লাইটটা যদি আমার এই যে ব্যান্ড গ্যাপ মানে হচ্ছে যে এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের যে মধ্যে যে এনার্জি ডিফারেন্স, সেটাই হচ্ছে আমার এনার্জি ব্যান্ড গ্যাপ, তার চেয়ে যদি বড় হয় তাহলে কি হবে, যে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন এই ইনকামিং যে ফোটনটা বা ইনকামিং লাইটের এনার্জিটা সে অ্যাবজর্ব করে সে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে এক্সাইটেড হয়ে কন্ডাকশন ব্যান্ডে যাবে, এবং এভাবে করে একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে। ঠিক আছে, তো এই যে ঘটনাটাই হচ্ছে অপটিক্যাল অ্যাবজর্পশন। তো আমরা যদি একটু দেখাই, ধরেন যে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এখানে আমরা দেখালাম, যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে এক সাইডে আমরা হচ্ছে যে I0 ইন্টেন্সিটির লাইট ফেললাম, যার এনার্জি হচ্ছে h মিউ, মিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে যেটা হবে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ভিতরে এই যে ইন্টেন্সিটিটা সেটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে ডিউ টু অ্যাবজর্পশন। ওকে, এখানে যেটা হচ্ছে যে লাইট ইন্টেন্সিটি ভার্সেস যে ডেপথ, এক্সটা হচ্ছে ডেপথ, ঠিক আছে, বা ডিসটেন্স দেখানো হয়েছে, এবং এই রিলেশনটা এই যে ইন্টেন্সিটি এই যে এক্সপোনেনশিয়াল রিলেশন, এই রিলেশন অনুসারে লাইট ইন্টেন্সিটি কমতে থাকবে, যেখানে আলফাটা হচ্ছে আমরা বলছি অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, যেটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ ডিপেন্ডেন্ট একটা প্যারামিটার। বুঝা গেল? আচ্ছা, এটা ছিল অপটিক্যাল অ্যাবজর্পশন, যেটার জন্য আমাদের যে ইনকামিং যে লাইট এটা এনার্জিটা ব্যান্ড গ্যাপের সমান অথবা তার চেয়ে আসলে বেশি হওয়া দরকার। এখন আমার যদি এই ইনকামিং লাইটের এনার্জি যদি ব্যান্ড গ্যাপের চেয়ে যদি কম হয়, তার অর্থ কি, যে তার অর্থ হচ্ছে
যে এখানে ভ্যালেন্স ব্যান্ডের একটা ইলেকট্রন কে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার জন্য যে পরিমাণ আমার এনার্জি দরকার, সেই এনার্জিটা আসলে এই লাইটটা প্রোভাইড করতে পারবে না। দ্যাটস ওয়াই সেটা আর এখানে অ্যাবজর্ব হবে না। অ্যাবজর্ব না হলে কি হবে, সেটা জাস্ট এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে পাস করে যাবে। অর্থাৎ এই ম্যাটেরিয়ালটা তার জন্য কি হবে, অপটিক্যালি ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এই ধরনের যে সেমিকন্ডাক্টর, সেগুলোকে আমরা অপটিক্যালি ট্রান্সপারেন্ট সেমিকন্ডাক্টর বলি। যেসব ব্যান্ড, এইসব অপটিক্যাল ট্রান্সপারেন্ট সেমিকন্ডাক্টর ব্যান্ড গ্যাপ সাধারণত বেশি হয়, অনেক বেশি হয়। যেমন আমরা যদি কাচের কথা চিন্তা করি, ঠিক আছে, আমাদের আশেপাশে অনেক উদাহরণ আছে যেসব ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে লাইট সহজে পাস করে, সেগুলো অবশ্যই কি ব্যান্ড গ্যাপ অনেক বেশি, যার কারণে লাইট অ্যাবজর্ব হচ্ছে না। আর যেসব ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে দেখবো যে লাইট পাস করবে না, বুঝে নিতে হবে ওইসব ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে লাইট অ্যাবজর্ব হচ্ছে। অর্থাৎ এই ধরনের যদি আমরা একটা ম্যাটেরিয়াল নিই, তাহলে তার এক পাশে আমরা যেই লাইট ফেলবো, ওই অলমোস্ট ওই লাইট, ওই এনার্জি নিয়ে আসলে লাইট বের হবে, এখানে ভিতরে কোনো অ্যাবজর্পশন হবে না। এটার মতো, ঠিক আছে, এটার মতো লাইট ইন্টেন্সিটি কমবে না, আসলে ভিতর দিয়ে লাইট পাস করবে। অবশ্যই সেটা পুরোপুরি ট্রু না, কিছু হয়তো রিফ্লেক্ট হতে পারে অথবা কিছু ইন্টারফিয়ারেন্সের ঘটনা সেখানে থাকতে পারে। এরপর আমরা আসি নতুন একটা টপিক, সেটাকে আমরা বলতেছি লুমিনেসেন্স। ঠিক আছে, লুমিনেসেন্স জিনিসটা কি, এখানে দেখেন যে আমি একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখিয়েছি, যেখানে একটা ইলেকট্রনের সাথে একটা হোলের রিকম্বিনেশন দেখানো হয়েছে। তো ধরা যাক যে কোনো একভাবে একটা ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড অথবা কোনো একটা হায়ার এনার্জি স্টেটে এক্সাইট করা হলো। সেই ইলেকট্রনটা যখন আবার ভ্যালেন্স ব্যান্ডে অর্থাৎ লোয়ার এনার্জিতে যখন ফেরত আসবে, তখন এই এক্সট্রা এনার্জি কি করবে, সে লাইট হিসেবে ইমিট করবে। ঠিক আছে, তো এই যে লাইট হিসেবে যে ইমিট করতেছে এক্সট্রা এনার্জি, এইটাই, এই ঘটনার ফিনোমেননটাই হচ্ছে আমার কি, লুমিনেসেন্স। ঠিক আছে, এবং বোঝাই যাচ্ছে যে এই ধরনের লাইট ইমিশনের জন্য আমার হচ্ছে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে ওয়েল সুটেড। তো ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল এটা অলরেডি ডিসকাস করা হয়েছে, যা সরল করা দেওয়ার জন্য বলতেছি যে যেখানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম আর ভ্যালেন্স ব্যান্ডের যে ম্যাক্সিমাম, এটা একই যে ওয়েভ ভেক্টর তার উপর অবস্থান করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, যেমন গ্যালিয়াম আর্সেনাইড উদাহরণস্বরূপ আমরা বলতে পারি। সিলিকন কিন্তু ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ না। ঠিক আছে, সো এই ধরনের লাইট আউটপুটের জন্য আসলে সিলিকন ডিভাইস গুলো কিন্তু আসলে ভালো না এর জন্য। তো এই যে এক্সাইটেশন মেকানিজম, রিকম্বিনেশনের আগে অবশ্যই ইলেকট্রনটাকে কি হবে, হতে হবে একটা হায়ার এনার্জি স্টেটে এক্সাইট হতে হবে। তো এই এক্সাইটেশন মেকানিজমের উপর বেস করে লুমিনেসেন্সকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ফটোলুমিনেসেন্স, এটা হচ্ছে ক্যাথোডোলুমিনেসেন্স, এটা হচ্ছে ইলেকট্রোলুমিনেসেন্স। ফটোলুমিনেসেন্সে আমরা হচ্ছে এক্সাইটেশনটা ঘটানো হয় লাইট বা ফোটনের মাধ্যমে। ক্যাথোডোলুমিনেসেন্সে ইলেকট্রন বম্বার্ডমেন্টের মাধ্যমে। আর ইলেকট্রোলুমিনেসেন্সের যেটা হয় সেটা হলো ইন্ট্রোডাকশন অফ কারেন্ট, যেমন হচ্ছে এলইডি। ঠিক আছে, আচ্ছা আমরা ফটোলুমিনেসেন্স নিয়ে একটু কথা বলি। সেটার আবার দুটো ক্যাটাগরি আছে, একটা হলো ফ্লুরোসেন্স আর একটা হচ্ছে ফসফোরোসেন্স। ঠিক আছে, ফ্লুরোসেন্সটা হচ্ছে ডিরেক্ট রিকম্বিনেশন, যেটা হচ্ছে ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশনের সাথে রিলেটেড, এবং এটা একটা ফাস্ট প্রসেস। ঠিক আছে, ওয়্যারএজ ফসফোরোসেন্স এটা হচ্ছে ইনডাইরেক্ট রিকম্বিনেশনের সাথে রিলেটেড, এবং এটা এই কারণে হচ্ছে একটা স্লো প্রসেস। হ্যাঁ, এবং এটা হচ্ছে কি আপনারা স্টিটম্যানের 4.2.1 থেকে দেখতে পারেন। তো যেটা হচ্ছে যে যেহেতু এটা একটা ইনডাইরেক্ট রিকম্বিনেশন প্রসেস, একটা স্লো প্রসেস, যার কারণে দেখা যায় যে এক্সাইটেশনটা রিমুভ করা হলো দেখা যায় তার কিছুক্ষণ পরেও কিন্তু আউটপুট একটা লাইট পাওয়া যায়। হ্যাঁ, কারণ এটা যেহেতু একটা স্লো প্রসেস, তো এখানে লাইট ইমিট হতে আসলে একটু সময় লাগে। আচ্ছা, প্রসেসটা আমি একটু জাস্ট ডিসকাস করি একটা স্কিমেটিকের মাধ্যমে। ধরা যাক যে h-1 এই এনার্জির একটা লাইট এখানে ইমিট হচ্ছে, এবং এটাকে আমি বলতেছি ব্যান্ড গ্যাপের চেয়ে বড় একটা এনার্জি। ব্যান্ড গ্যাপ হচ্ছে বড় একটা এনার্জি। তার ফলে যেটা হবে, ভ্যালেন্স ব্যান্ডের একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে অনেক একটু উপরে, কন্ডাকশন ব্যান্ডে মিনিমাম না, কন্ডাকশন ব্যান্ডে একটু উপরে সে পর্যন্ত সে হচ্ছে এক্সাইটেড হবে। তো এখন এটা হচ্ছে এক নম্বর যে স্টেপ। এখন এই ইলেকট্রনটা স্ক্যাটারিং এর মাধ্যমে যেটা হবে, সে থার্মালাইজ করে এই যে এক্সট্রা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডের যে মিনিমাম হচ্ছে যে এক্সট্রা যে এনার্জিটা, সেই এনার্জিটা সে গিভ আপ করবে স্ক্যাটারিং প্রসেসের মাধ্যমে। গিভ আপ করে সে কন্ডাকশন ব্যান্ডের যে মিনিমাম যে পজিশন সেখানে আসবে, এবং সেখানে ধরে নেওয়া যাক যে কি একটা ট্র্যাপ লেভেল, যেটা আমরা বলছি যে একটা প্র্যাকটিক্যাল ক্রিস্টালে আসলে ট্র্যাপ থাকে, কিছু এনার্জি ট্র্যাপ থাকে, যেটা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে অবস্থান করে। সেই ট্র্যাপ কর্তৃক সে সে হচ্ছে ক্যাপচার হবে।
ঠিক আছে, এই যে 3 নম্বর প্রসেসটা হচ্ছে যে ক্যাপচার অফ ইলেকট্রন, আর 4 নম্বরটা হচ্ছে ঠিক তার অপোজিট প্রসেস, ইমিশন অফ ইলেকট্রন, অর্থাৎ ট্র্যাপ থেকে ইলেকট্রনটা আবার কন্ডাকশন ব্যান্ডে ফেরত যাবে, কন্ডাকশন ব্যান্ডে মিনিমাতে ফেরত যাবে, এবং ফাইনালি সে কন্ডাকশন ব্যান্ড থেকে সে হচ্ছে ডিরেক্ট রিকম্বিনেশনের মাধ্যমে ভ্যালেন্স ব্যান্ডে আসবে। অর্থাৎ বুঝতেই পারতেছেন এখানে 5টা প্রসিডিওরে আসলে ইলেকট্রনটা যেটা হচ্ছে এক্সাইট হওয়ার পর ভ্যালেন্স ব্যান্ডে সে ফেরত আসতেছে। তো যখন এক্সাইট হচ্ছিল তখন হচ্ছে সে hν1 এনার্জি অ্যাবজর্ব করেছে, কিন্তু যখন সে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে ফেরত আসতেছে তখন সে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম থেকে ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমামতে আসছে। এই ক্ষেত্রে সে এই ব্যান্ড গ্যাপের অলমোস্ট সমান পরিমাণ একটা এনার্জি সে লাইট হিসেবে আউটপুট দিবে। তার মানে hν1 বেশি এনার্জি অ্যাবজর্ব করেও সে কিন্তু ইমিট করতেছে কম এনার্জি। ঠিক আছে, তাই এক্সট্রা এনার্জিটা আসলে থার্মালাইজেশন প্রসেস বা স্ক্যাটারিং প্রসেসে হিট হিসেবে আসলে আমার যে ল্যাটিসের মধ্যে ট্রান্সফার হচ্ছে। তো এই যে প্রসিডিওরটা এটা একটা স্লো প্রসিডিওর, যেটা বলা হচ্ছে স্লো প্রসিডিওরের একটা উদাহরণ। এটা আপনারা স্ট্রিটম্যানের ফিগার 4.5 এ দেখতে পাবেন। আমাদের চ্যাপ্টারটা মোটামুটি এখানেই শেষ হলো। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। ওকে, থ্যাংক ইউ।